এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে। আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে, আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নেবে না। কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তারা তো মিথ্যা মামলা, ভুয়া মামলা, লোকজনকে হ্যারাস করা, স্বজনপ্রীতি করা, দুর্নীতি করা, টিকা না কিনে শিশু মৃত্যুকে ত্বরান্বিত করা, এরকম হাজারো রকমের উল্টাপাল্টা কাজ করেছেন। সিগনেচার ছাড়া প্রজেক্ট অনুমোদন করা, টাকা পয়সা নিজের পৈতৃক এলাকায় দিয়ে দেওয়া, নিজের স্বামীর সম্পত্তি উদ্ধার করা অথবা নিজের স্বামীর বন্ধুর সম্পত্তিকে প্রোটেক্ট করা, এরকম নানান কাণ্ড কারখানা করেছেন যেহেতু, তাই তারা বেশি উৎকণ্ঠিত হয়ে যান যখনই কথা উঠে যে এই বুঝিয়ে এলো, এই বুঝিয়ে এলো, এবং দেখা যায় তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। আমার তো মনে হয় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া কেবলই তাদের এক ধরনের ভীতি, এক ধরনের শঙ্কা থেকে। আসলে এখন যে অবস্থা, আওয়ামী লীগ যদি ফিরে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড শুরুও করে, তাদেরকে তাদের ওই ইম্প্যাক্ট ফেলার মতো জায়গায় যেতে নিশ্চয়ই অনেক সময় লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে দেশে যারা এই মুহূর্তে অরাজকতা সৃষ্টি করতে চাইছে, তারাই 5 আগস্ট যারা বিতাড়িত হয়েছে তাদের সঙ্গে আঘাত করার চেষ্টা করছে। অর্থাৎ তিনি অবশ্যই আওয়ামী লীগকে মিন করেছেন, এবং অবশ্যই এই মুহূর্তে যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে তার বিরোধী দল জামাত এবং এনসিপি। আপনার কি মনে হয় জামাতের পক্ষে বা জামাত এবং আওয়ামী লীগের পক্ষে সম্ভব তাদের মধ্যে ইন্টারনাল আঘাত গড়ে তোলা, অথবা জামাত আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাইবে? রাজনীতিতে তো আসলে কোনো কিছুই অস্বাভাবিক না, সবকিছুই সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় না যে জামাত আওয়ামী লীগকে নিয়ে আসা কিংবা আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করার ঝুঁকি নিবে। কেননা 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনে প্রচুর গুপ্ত জামাত শিবিরের মানুষ এবং এনসিপির অনেক নেতা তারা ছিলেন। এনসিপি এবং জামাত যেহেতু ঐক্যবদ্ধ অবস্থা আছে, প্রথমত জামাত চাইলেও এনসিপি নিশ্চয়ই বাধা দেবে, আর এনসিপি চাইলে জামাত বাধা দেবে। আর দুই পক্ষ একসঙ্গে হয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে, আওয়ামী লীগের লোকজন সেটা কোনোভাবে মেনে নেবে না। কারণ আওয়ামী লীগের নেতৃত্ব যদিও বা এই ধরনের কোনো আপোষ মীমাংসায় রাজি হয়েও যায়, আমার ধারণা আওয়ামী লীগের সমর্থকরা এটা কোনোভাবে মানবে না। আমার ধারণা যে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রধানমন্ত্রী এই ধরনের আশঙ্কা, অরাজকতা সৃষ্টির চেষ্টা যে আছে এটা বোঝা যায়। অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরত আনা, এটা মনে হয় না খুব সহজ। তাহলে প্রধানমন্ত্রীর এই ধরনের আশঙ্কার পেছনের কারণ কি? একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এই মুহূর্তে নতুন সরকারের সময়, এটি আমরা সবাই দেখছি, এটা দৃশ্যমান, অনেকখানি দৃশ্যমান। তাহলে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণ কি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য, নাকি আসলে তিনি কোনো ধরনের শঙ্কায় আছেন? রাজনৈতিক বক্তব্য তো অবশ্যই, সকল বক্তব্যকে তো আমরা অফিসিয়াল বক্তব্য মনে করতে পারি না। উনি কিছু কিছু বক্তব্য তো রাজনীতির প্রয়োজনে দেবেন। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা আছে, এটা তো দেখা যাচ্ছে। তো অরাজকতার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ নিজে নিজে ফেরত আসার একটা উপায় তৈরি করে, উনি হয়তো সেটার ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে অরাজকতা তৈরি করলে এক ধরনের অবস্থা তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ হয়তো কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারে। তো সেই জন্য তিনি আগে থেকেই সতর্ক করেছেন আর কি, আমার কাছে মনে হচ্ছে। কিন্তু তিনি স্পষ্ট এভাবে বলেছেন, তলে তলে চেষ্টা চলছে, গোপন একটা আঘাত বা সমঝোতার চেষ্টা চলছে, এই ধরনের গোপনীয় থাকার কথা। এটা তো আর ওপেন হওয়ার কথা না। যদি কিছু থাকে গোপনে হবে। তবে নিশ্চয়ই বাংলাদেশে গোয়েন্দারা রয়েছেন, বাংলাদেশের একটা সিস্টেম আছে, যে সিস্টেম গোপন কোনো কিছু থাকলেও সেই গোপন বিষয়টা বের করে ফেলার চেষ্টা করবেন।
আর কিছু কিছু চেষ্টা যে আওয়ামী লীগের তরফ থেকে নাই তা তো না, কিছু কিছু চেষ্টা হয়তো এই দিক থেকেও আছে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের সঙ্গে জামাতের সখ্যতা হতে পারে। এটা আমার মনে হয় না যেটা সম্ভব। আহ, আওয়ামী লীগের পক্ষ থেকে ফিরে আসা একটা চেষ্টা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি নানানভাবেই। আর এই চেষ্টাটা কি খুব অস্বাভাবিক কিছু আপনার দৃষ্টিতে? না, চেষ্টা তো থাকবে, রাজনৈতিক দল রাজনীতি করার চেষ্টা করবে, কোনো না কোনো ভাবে রাজনৈতিক যে ভিত্তি সেটা অর্জনের চেষ্টা করবে, তবে যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেই পদ্ধতির মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা তৈরি হওয়ার লক্ষণ নাই। যেমন প্রচুর ভুয়া ফটো কার্ড, যে কথা কেউ বলে নাই সেই কথাকে নিজেদের মতো করে লিখে কিছু কিছু আওয়ামী পন্থী সাইট তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে। কিছু কিছু বক্তব্য আসছে, যে বক্তব্যগুলো আসলে খুবই অদ্ভুত, যেমন এই চলে আসবে, অমুক দিন ঢুকে পড়ছে, এই টাইপের যে কথাগুলি, এগুলি আসলে অবাস্তব এবং এগুলি এক ধরনের ফলস অ্যালার্টের মতো, ফলস হুমকির মতো। এই জিনিসগুলি কোনোভাবে একটা দলের প্রতি মানুষের আস্থা বাড়ায় না, বরং কমিয়ে দেয়। কিন্তু যেগুলো শেখ হাসিনা রেফারেন্স দিয়ে নানান ধরনের গণমাধ্যম খবর দিচ্ছে, যেমন আমাদের একটি অনলাইন পোর্টাল টাইমস অফ বাংলা কিংবা ভারতের হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, তারা নিজেরা ইন্টারভিউ নিয়েছে এরকম বলা হচ্ছে। ইমেইলের মাধ্যমে কেউ কেউ ইন্টারভিউ নিয়েছে, কেউ কেউ বলছেন যে ফোনে ইন্টারভিউ নিয়েছেন, এরকম দাবি করা হচ্ছে। শেখ হাসিনার কথা বলছি আমি। এবং সেখানে যাদের রেফারেন্স দেওয়া হচ্ছে, সে টাইমস অফ বাংলাতে বাহাদুর নাসিমের বক্তব্য দেওয়া তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে ডিসেম্বরই তাদের টার্গেট এবং তিনি বীর দর্পে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, তিনি বিচারের মুখোমুখি হতে চান। এইগুলো কোনো ফটোকার্ড দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো রেফারেন্স আমি দিচ্ছি না, একেবারে মোটামুটি মূলধারা যে গণমাধ্যমগুলো সেখান থেকেই তুলে ধরছি। এমনকি মানব জীবনের মতো পত্রিকাতেও এই ধরনের রিপোর্ট এসেছে। আমার মনে হয় এগুলি বলা হচ্ছে অবস্থাটা যাচাই করে দেখার জন্য, যেগুলি বললে পরে কি হয়, কি ধরনের রিয়াকশন হয়, বা যারা বিরোধী তারা কি ধরনের প্রস্তুতি নেন। আমার ধারণা যে এগুলি এক ধরনের তারা বাজিয়ে দিচ্ছে। কিন্তু আমার যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে আমার মনে হয় না যে তারা ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবেন, অথবা এই যে তারা বলছেন তারিখ দিচ্ছেন, এইগুলি আসলে তাদেরকে আমার মনে হয় যে আরো তাদের প্রতি অনাস্থা বাড়িয়ে তুলছে মানুষের। তারিখ দেওয়ার কি আছে, আপনি আমাকে বলেন, এটা কি কোনো বিয়ে শাদী, এইটা কি কোনো কারো জন্মদিন যে আমরা তারিখ দিয়ে আসবেন, ওনারা ওনারা বলবেন যে আসিতেছি অমুক তারিখ শুভ মুক্তি? ব্যাপারটা তো সেই রকম না। ওনারা যদি এখানে ওনাদের সমর্থকরা থাকে, ওনাদের যদি কর্মীরা থাকে, তাহলে এই 2 বছরে তারা কি করেছেন এই কর্মী সমর্থকদের দিয়ে? আর ফিরে আসছে বলাটা তো এত সোজা না। উল্টা আমরা দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া উঠছে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে। তাহলে যে পথে তারা চলে গিয়েছিলেন ওই পথে তো ফিরতে পারবেন না। অনেকে তো বর্ডার ক্রস করে কচুরি পানা মাথায় নিয়ে, তাই না, এইসব গল্প শুনিয়েছেন না আমাদেরকে, কচুরি পানা মাথায় নিয়ে। তো ওনারা ফেরার সময় কচুরি পানা মাথায় নিয়ে ফিরতে পারবেন না, কাঁটাতারের বেড়া উঠে যাচ্ছে। তো অতএব এইসব বলার আগে আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করে বললে ভালো, কারণ এগুলি মানুষের আস্থা কমে। আমি আবারও বলছি যে মানুষের বিশ্বাস কমিয়ে দেয়। আর একটা জায়গা থেকে আমি এটাও দেখলাম যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, অমুক অমুক সাইট ছাড়া অন্য কোনো ঘোষণা বিশ্বাস না করতে, অন্য কোনো সাইট বিশ্বাস না করতে। তার মানে দেখেন তারা নিজেরাই বিব্রত যে তাদের নিজেদের কথাও তারা খুঁজে পাচ্ছেন না, কেউ না কেউ এরকম ভুয়া ছড়িয়ে দিচ্ছেন। তো এই যে ভুয়ার আক্রমণে তো তারা নিজেরাও বিব্রত, তাদেরকে বলতে হচ্ছে অমুক জায়গাটা আমাদের, অমুক জায়গাটা না। আমার মনে হয় না যে এগুলি এগুলি কোনো কাজের কথা। সোশ্যাল মিডিয়াতে বলে ঘোষণা দিয়ে যদি রাজনীতি করে তারা, তাহলে আমি বলবো যে তাদের আবারও একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে যেতে হবে। অবশ্যই আপনি যে সাইট গুলোর কথা বলছেন, বা ভুয়া বা যারা গুজব ছড়ায় কিংবা ফটোকার্ড ইদানিং যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আমিও দেখেছি অবশ্যই অনেক ধরনের ভুয়া খবর বেরোচ্ছে। আমি সেগুলো রেফারেন্স দিচ্ছি না, বরঞ্চ বাহাদুর নাসিম ফরমালি আমাদের মূলধারা কয়েকটি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে, সেখানে আবার বলা হচ্ছে যে প্রয়োজনে 15ই আগস্টের আগে ট্রাভেল পাস চাইতে পারেন শেখ হাসিনা ভারতে বাংলাদেশ হাই কমিশনের কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটির কোনো সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে এগুলো তো বাজিয়ে দেখছে, যে বিরোধী যারা আছে আওয়ামী লীগের তাদের মধ্যে কি ধরনের রিপার্কেশন তৈরি হয়। রিপার্কেশন জায়গা থেকে আমরা দেখলাম সাবেক উপদেষ্টা আসিফ নজরুল কিংবা সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস, এবং এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এই যে গুঞ্জন শেখ হাসিনা ফিরে আসা, সেই জায়গা থেকে রিপার্কেশনটি কি আসলে তাদের মন মতো হয়েছে, বা আওয়ামী লীগের এর দ্বারা অনুপ্রাণিত হচ্ছে কিনা?
ওনার তো পাসপোর্ট বাতিল করা আছে, অতএব ওনাকে তো ট্রাভেল পাসই চাইতে হবে। যেহেতু বাংলাদেশে সরকার এবং অন্যরা তার বিচার করতে চায়, তাহলে ট্রাভেল পাস চাইলে ট্রাভেল পাস দিয়ে দিক, দিয়ে দিলে তো উনি আসবে। আসলে তো স্বাভাবিকভাবেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তো ট্রাভেল পাস চাইলে এটা তো দেখাই যাবে। এটা আবার বলার কি আছে অত তারিখে ট্রাভেল পাস চাইতে পারেন? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। মানে আপনি মনে করেন একজন ব্যক্তি, আপনার 3 দিন পরে আপনি গোসল করবেন ধরেন, তা আপনি 3 দিন আগে থেকে ঘোষণা দিচ্ছেন যে আমি কিন্তু বাথরুমে ঢোকার জন্য আমি আমি এখন একটা তোয়ালে খুঁজছি, আমি কিন্তু তোয়ালে চাইবো, 5 দিনের আগে আমি তোয়ালে চাইবো। তো এখন এই তোয়ালের জায়গায় বসান ট্রাভেল পাস, বাথরুমের জায়গায় বসান এমবেসি, তাই না? গোসল বলতে বোঝান যে বাথরুমে প্রবেশ করা এমবেসিতে। তো এটা কেমন হয়ে গেল না? ট্রাভেল পাস চাইলে চাবেন, যেদিন চাবেন সেদিন নিউজ করুক, চাইতে পারি, না, বলতে পারি। না, কিন্তু আমার আমার বাথরুমে যাওয়ার সঙ্গে তো আর জনগণের উপস্থিতির বিষয় নেই। যেহেতু বাহাউদ্দিন নাসিম বলছেন না, তিনি ওই ফিরে বাথরুমে আসবেন। অন্য উপস্থিতি আছে, বাথরুমে ধরেন টিকটিকি আছে, হ্যাঁ, তেলাপোকা আছে, তাই না? বাথরুমের আছে, মানে আমি উদাহরণটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা উদাহরণের মতো, যে আপনি 3 দিন পরে কি করবেন এটার জন্য আজকের থেকে বলা আমি অমুক দিন তোয়ালে চাইবো, ব্যাপারটা কেমন না? এটা যে কোনো কিছু হতে পারে। আপনি হোটেলে চাইবেন, 3 দিন আগে থেকে বলছেন আমি কিন্তু 5 দিন হোটেলে খাবো, আমি কিন্তু স্যান্ডেল খুঁজবো। তো এইগুলা কেমন অদ্ভুত না? আপনি যেদিন চাবে সেদিন চাবে, সবাই জানবে যে ওদিন চেয়েছে। এত আগে থেকে ঘোষণা না, দেওয়ার কি আছে? কিন্তু এটা কি ঢোল বাজানোর, কিন্তু এটা কি ঢোল বাজানোর জিনিস? না, কিন্তু এখানে তারা ঢোল বাজাচ্ছে, তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠছে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন বিমানবন্দরে জনসমাগমের ব্যাপক উপস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে নেতা কর্মীদের চাঙ্গা করা কিংবা একটা প্রস্তুতি গ্রহণের বিষয়, সেই জায়গা থেকে তো তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে হবে। তাদের ওনারা বক্তব্য এগুলা যদি পাওয়া বলে, যায়। আর ওনারা এগুলা বলে, আর ওনাদের নেতা কর্মীদের উপরে দেখা যায় যে আরো ভালো করে সিস্টেম অ্যাপ্লাই হয়, তার আরো কিছু নতুন নিরীহ লোকজন জেলখানে ঢুকে যাবে। ওনারা এগুলা উল্টা ওনাদের কর্মীদের ক্ষতি করে। আসবে না টাসবে না কিছু না, কিন্তু এইখানে অমুক দিন জনসমাবেশের হুমকি আছে, অতএব ধরে ধরপাকড় করে ধরেন আরো কিছু লোকজন জেলখানে ঢুকে যাবে। এগুলো কেন করে আমি জানি না, এগুলা কোনো বলার জিনিস না। উনি প্লেনে উঠবে, লোকে জানবে তো উনি প্লেনে উঠেছে। উনি ট্রাভেল পাস নিবে, লোকে জানবে না? এত আগের থেকে বলার কি আছে? আর উনি আসলে পরে যদি এরকম জমায়েতই হয়, তো জমায়েত হইলে ওনারা তখন জমায়েত করবে। এত মানে আমি বুঝতেই পারি না যে এটা কি সানাই বাজায় সিঙ্গা বাজায় বলার মতো ব্যাপার যে আসিতেছে আসিতেছি। আর যে প্রশ্নটা ছিল যে আপনার বক্তব্য অনুযায়ী যে ধরেও নেই যে তারা আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের মধ্যে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের এই ধরনের ঘোষণার মধ্য দিয়ে। তো আমরা দেখলাম যে এই ধরনের গুঞ্জনের মধ্য দিয়ে আসিফ নজরুল সাবেক উপদেষ্টা এবং আর এক সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিলেন এবং সেখানে বলা হলো যে কিভাবে আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী লীগ রাজপথে না থাকলেও তাদের উপস্থিতি কতটা আছে সেটি তুলে ধরার চেষ্টা করেছেন মাহফুজ আলম। এবং পাল্টা আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিলেন যে আওয়ামী লীগ ফিরে আসেনি, এসেছে তাদের দম্ভ, তাদের যে আত্ম অহমিকা কিংবা দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এইসব বলার চেষ্টা করেছেন। তাহলে কি রিপার্কেশনটা সত্যি হচ্ছে? আসিফ নজরুল কিংবা মাহবুব আলমের কি প্রতিক্রিয়া, এটা কি কিছু আসে যায়? তাদের তো কোনো দল নাই, তাদের কোনো রাজনৈতিক অবস্থানও নাই। ওনাদের প্রতিক্রিয়া ওনাদের যার যার ব্যক্তিগত প্রতিক্রিয়া, এতে কি আসে যায়? আর মাহবুব আলম যেটা বলেছেন সেটা যত না আওয়ামী লীগের ফিরে আসা, তার চেয়ে বেশি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যত অন্যায় কুকর্ম সেটার একটা ফিরিস্তি। কারণ উনি তো বলেছে যেদিন মব হলো, যেদিন সংঘ নির্বাচিত হলো, এইসব বলেছেন না? যেদিন গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, যেদিন ছাত্ররা ক্লাব বানালো, লুম্পেন হয়ে গেল, এইসব লিখেছেন না? এগুলা তো উনি মূলত ডক্টর ইউনূসের শাসন আমলে যে অনেক কুকীর্তি হয়েছে সেগুলোর একটা বিষয় বলেছেন। তো এটা তো আর ওনার প্রতিক্রিয়া না, উল্টা এটা ডক্টর ইউনূসের শাসনকে এক ধরনের স্যাটায়ারিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে যে আওয়ামী লীগের ফেরত আসার দরকার নাই, ইউনূস সাহেব নিজে আওয়ামী লীগ ছিলেন, ব্যাপারটা এরকম। তো এটা করেছে মাহফুজ সাহেব। আর আসিফ নজরুল সাহেব তো শিক্ষকতা ফেরত গিয়েছেন, ওনার এখন এগুলা নিয়ে এত চিন্তা কেন, এটাও একটা প্রশ্ন। এই চিন্তা তো তার করার দরকারই নাই। অন্তর্বর্তী সরকারের কাজ শেষ হয়ে গিয়েছে, উনি তার পুরনো পেশা ফেরত গিয়েছেন। কে কোথা থেকে কিভাবে ঢুকে পড়লো তার কি? তিনি ওখানে বসবেন, উনি বসে বসে দেখবেন, এবং দেখবেন ওনার ছাত্ররা যদি বিচারের মুখোমুখি হয় পতিত যারা নেতৃবৃন্দ, তাহলে ওনার কোন ছাত্র উকিল হয়, কোন ছাত্র কার পক্ষে দাঁড়ায়, উনি সেগুলো দেখবেন বসে বসে।